নাবিলার দোয়া মনে হয় কবুল হয়ে গেল। বুড়ো লোকটা এক স্টেশন পরেই নেমে গেল। নাবিলা খুশি মনে এক পাশে চেপে বসে মারুফের জন্য জায়গা করে দিল। তবুও কাজ হলো না, মারুফ বসল না। বাসে একজন মহিলা উঠলেন। সেই মহিলাকে সসম্মানে বসতে দিয়ে সে দাঁড়িয়ে রইল। নাবিলার এমন রাগ লাগলো, বোরকার নিকাবের আড়াল থেকে কটমট চোখে মারুফের দিকে তাকালো। মনে মনে বলল, এই জন্যই কি দোয়াটা করেছিলাম? নাবিলার কটমট করা চোখের দিকে মারুফ তাকালোই না। কটমট চোখ হোক কিংবা পরম আকর্ষণীয়, মারুফের যেন তাতে কোনো আগ্রহই নেই। নাবিলা অস্ফুট কণ্ঠে বলেই ফেলল, এ আবার কেমন মানুষ রে বাবা? পাশে বসা মহিলা ঘাড় ঘুরিয়ে নাবিলার দিকে তাকালেন, বললেন, আফা, আমার কিছু কইলেন? নাবিলা বলল, জি না আংটি, আপনাকে কিছু বলিনি। বাস এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। যত এগোচ্ছে ততই যেন নাবিলার মন খারাপ হয়ে যাচ্ছে। মারুফের সম্পর্কে অনেক কিছু জানার ইচ্ছে ছিল, কোথায় থাকে, কোন মাদ্রাসায় পড়ে, এইসব। কিন্তু তা আর জানা হলো কই? তার আগেই তো গন্তব্যে পৌঁছে যেতে হচ্ছে। মারুফ একটিবারও নাবিলার বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেনি। করবেই বা কেন? নাবিলা তো এমন কেউ না যে তার সম্পর্কে কেউ কিছু জানতে চাইবে। একজন অপরিচিত সফর সঙ্গী, বই আর কিছুই তো না। সে প্রচণ্ড মন খারাপ করে বাইরে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে কোন ফাঁকে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারল না। ঘুমের মধ্যে নাবিলা চমৎকার একটা স্বপ্ন দেখল। সে আর মারুফ খুব সুন্দর একটা হাইওয়ে ধরে হাঁটছে। হাঁটছে নিরাপদ দূরত্বেই। পাশে একটা রেল লাইন। রেল লাইনটা একটা নদীর পাড় দিয়ে বয়ে চলছে। নাবিলা বলল, আশ্চর্য, নদীর পানি কত শান্ত, দেখেছেন? মারুফ হেসে বলল, বাদ দিন, নদী নিয়ে কথা বলার কি আছে? আপনাকে নিয়ে বলুন, বাড়ি থেকে একা একা এত দূর কেন এলেন? কোনো প্রবলেম হয়েছে কি? নাবিলার এত আনন্দ লাগলো, চোখে পানি এসে গেল। মানুষটা তাকে নিয়ে ভাবছে, তার কথা জানতে চাচ্ছে। সে বলল, চলুন না, নদীর পাড়ে গিয়ে বসি, বসে বসে কথা বলি। তারা নদীর পাড়ের দিকে যাচ্ছিল। তার এমনই একটা সুন্দর মুহূর্তে নাবিলার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখা গেল বাসটি থেমে আছে। যাত্রীরা হইচই করছে। হইচই করে ড্রাইভারকে জিজ্ঞেস করছে, কি হয়েছে, বাস থামাইলেন কেন? ড্রাইভার সাহেব পান খাওয়া দাঁত মুখ চিবিয়ে বললেন, চিল্লাফাল্লা করেন কেন? আমি থামাইছি, পুলিশে থামাইতে কইছে। না যাই না হুদাই খালি চিল্লাফাল্লা করে। পুলিশের কথা শুনে নাবিলার বুকটা ধক করে উঠল। ভাইয়া বলেছিল পুলিশে ইনফর্ম করবে, তবে কি যা ভাবছিল তাই হলো। ভাইয়া তাকে খুঁজতে পুলিশ লাগিয়ে দিল। হাইওয়ে পুলিশেরা প্রায় বাস থামিয়ে চেকিং করে। সড়ক পথে মাঝে মধ্যেই হেরোইন, গাঁজা এসব বহনকারীরা ধরা পড়ে। যাত্রীরা তাই রুটিন চেকিং ভেবেছিল, কিন্তু ঘটনা সম্পূর্ণ ভিন্ন। বাসটি থামতেই 3-4 জন লোক হুড়মুড় করে উঠে পড়ল। এদের মধ্যে একজনের গায়ে পুলিশের পোশাক। পুলিশের পোশাক পরা লোকটা বলল, ভালো কইরা দেখ, ছেলেটা এই বাসেই আছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই 2জন লোক মারুফের পাঞ্জাবির কলার চেপে ধরে চেঁচিয়ে বলল, স্যার, পাওয়া গেছে। বলেই মারুফকে টানতে টানতে বাস থেকে নিচে নামাতে লাগলো। মারুফ হতভম্ব হয়ে বলল, সে কি, আমাকে কেন গাড়ি থেকে নামাচ্ছেন ভাই, কি হয়েছে? পুলিশদের একজন বলল, কিছু বুঝতেছেন না? না, একেবারে দুধের দোয়া তুলসী পাতা, চল, জায়গা মতো গেলি টের পাইবে কি হয়েছে। নাবিলা নিজেকে লুকানোর জন্য জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। ভয়ে এমনিতেই তার হাত পা কাঁপছিল। সে ভেবেছিল পুলিশ তাকে ধরতেই বাস থামিয়েছে। যখন দেখলো তাকে না, অন্য কাউকে পুলিশে ধরেছে, তখন সে দরজার দিকে তাকালো। তাকাতেই দেখলো মারুফকে টেনে হেসড়ে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। নাবিলা আর্তচিৎকার দিয়ে উঠল, আরে, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওনার দোষ কি? আরে আরে, এই যে। পুলিশগুলো কোনো জবাব দিল না। মারুফকে প্রচণ্ড মারধর করতে করতে অদূরে দাঁড়ানো একটা কালো মাইক্রোবাসের দিকে নিয়ে যেতে লাগলো। যাত্রীরা এই ঘটনার হতভম্ব, কেউ কিছু বুঝতে পারছে না। নাবিলা যাত্রীদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ভাই, ওনাকে বাঁচান, ওনাকে তো মেরে ফেলবে। যাত্রীরা বলল, ছেলেটা কি আপনার কিছু হয়? নাবিলা মরিয়া হয়ে বলল, কিছু হয় না, কিন্তু একে আমি চিনি, গত 2 দিন ধরে আমরা একসঙ্গে আছি, প্লিজ বাঁচান ওনাকে। একসঙ্গে আছেন মানে? নাবিলা বুঝতে পারলো যাত্রীরা অন্য কিছু ভাবছে। সে প্রায় চেঁচিয়ে বলল, আপনারা ভুল বুঝবেন না, গত 2 দিন ধরেই আমি ওনাকে দেখছি, উনি কোনো দোষ করতে পারেন না, খুবই ভালো মানুষ উনি, ওনাকে বাঁচান প্লিজ। যাত্রীদের একজন বলল, আপা, 2 দিনের একটা মানুষকে চিনে ফেলা যায় না, তার মনে কি আছে আপনি জানেন?
নিশ্চয়ই সে কোনো দোষ করেছে, নইলে পুলিশের এত মানুষ থাকতে তাকেই কেন ধরে নিয়ে যাবে। নাবিলা প্রচণ্ড শক্তিতে চিৎকার করে বলার চেষ্টা করলো, এরকম একটা মানুষ কোনো দোষ করতে পারে না। আপনারা ভুল ভাবছেন, চরম নির্বোধ আপনারা, মানুষ চেনার মতো মনেই নেই আপনাদের। অদ্ভুত ব্যাপার, তার গলা দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। কেউ যেন তার গলাটা চেপে ধরে আছে, দম আটকে আছে। সে বুঝতে পারছে না এমন কেন হচ্ছে। যাত্রীদের নির্দেশে ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। বাসের জানালা দিয়ে নাবিলা শেষবারের মতো যতটুকু দেখতে পেল, পুলিশের লোকজন মারুফকে এখনো মারছে। মারুফ হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এতগুলো লোকের সঙ্গে সে কুলে উঠতে পারছে না। এই দৃশ্য দেখে নাবিলার মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠল। সে বলতে পারবে না কখন জ্ঞান হারিয়েছে। যখন জ্ঞান ফিরল, চোখ খুলে দেখতে পেল নিতু দাঁড়িয়ে আছে। নিতু বলল, থ্যাঙ্কস গড, তোর জ্ঞান ফিরেছে। কি হয়েছিল বলতো? চল হোস্টেলে চল আগে, এরপর সব শুনবো। নিতুদের হোস্টেলটির নাম নিরিবিলি ছাত্রী হোস্টেল। নামে নিরিবিলি হলেও পরিবেশ মোটেও নিরিবিলি না। পাশের একটা কাঁচা বাজার থেকে সারাক্ষণে হইচইয়ের শব্দ কানে আসছে। তার উপর আছে হোস্টেলদের মেয়েদের চিৎকার চেঁচামেচি। তুরি নামের এক মেয়ের চুলের ক্লিপ পাওয়া যাচ্ছে না। সে অন্যান্য মেয়েদের সঙ্গে তর্কে লিপ্ত হলো। আমার জিনিস যাবে কোথায়? তোরা ছাড়া আর কে নিতে আসবে এখানে? তুরির এই কথা থেকেই কথা কাটাকাটির সূত্রপাত। কথা কাটাকাটি শেষমেশ চেঁচামেচিতে রূপ নিয়েছে। নাবিলার সেদিকে মনোযোগ নেই। সে উদার চোখে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার কিছু ভালো লাগছে না, মন প্রচন্ড খারাপ হয়ে আছে। নিতু নাবিলার পাশে বসে বলল, কি রে, মন খারাপ? বিষণ্ণ গলায় বলল নাবিলা, চুপচাপ বসে আছিস যে? মেয়েদের ঝগড়াঝাটি শুনতে খারাপ লাগছে? এইটা কিছুই না। এই ঝগড়া, এই মিল, একটু পরে দেখবি কোনো ঝগড়া টগড়া নেই। সবাই মিলে মনের সুখে গান গাইছে। নাবিলা কিছু বলল না, দৃষ্টিটা বাইরে ছিল, সেখানেই নিবদ্ধ রাখলো। নিতু বলল, ভালো কথা, কাল রাতে অসুস্থ ছিলে দেখে তোকে আর কিছু জিজ্ঞেস করে বিরক্ত করতে চাইনি। কি হয়েছিল কাল? জ্ঞান হারিয়েছিলি কেন? মলম পাটির খপ্পরে পড়েছিলি নাকি? তোর কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? নাবিলা উদাস গলায় বলল, কাগজপত্র ঠিকই আছে, তবে একটা ঘটনা ভুলতে পারছি না কিছুতেই। কি ঘটনা, আমাকে বলা যাবে? গতকালের ঘটনাটা কিভাবে শুরু করবে নাবিলা বুঝতে পারছে না। মারুফকে মারধর করার দৃশ্য এবং মার খেয়ে বেচারার করুণ অসহায় মুখটা বারবার মনে পড়ছে, কিছুতেই ভুলতে পারছে না। বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো নাবিলার। তোর কাছে না বললে আর কার কাছে বলবো বল? ঢাকায় আমার কেউ তো নেই। হোস্টেলে জায়গা ম্যানেজ করে দিয়ে তুই আমার অনেক বড় উপকার করেছিস রে। নিতু হেসে বলল, যখন সিলেটে ছিলাম তোদের বাসায় ভাড়া থাকতাম। বাড়িওয়ালার মেয়ে হয়েও তুই আমার সঙ্গে বন্ধুর মতো মিশেছিস, আমাকে প্রিয় বান্ধবী বানিয়েছিস। সেই তুলনায় আমার এই উপকারটুকু কিছুই না। নাবিলা প্রথম দিন বাসে ওঠা থেকে নিয়ে গত 2 দিনের সব ঘটনা নিতুকে খুলে বলল। ঘটনার আদ্যপান্ত শুনে নিতু বিস্মিত। কি এমন দোষ করেছিল ছেলেটা? এরকম একটা মানুষকে এভাবে ধরে নিয়ে যাওয়ার কারণটাই বা কি? নাবিলা শুকনো গলায় বলল, জানিস, ছেলেটার করুণ চেহারাটা কিছুটাই ভুলতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে রে। মন বলছে তার কোনো দোষ নেই, বিনা দোষেই তাকে ধরা হয়েছে। আফসোস করলো নিতু, বলল, আমারও তাই মনে হচ্ছে। কিন্তু গত কয়েকদিনের খবরের কাগজ দেখেছিস না তো? কেন, খবরের কাগজ পড়িস না? অভ্যাস নেই তেমন। কি হয়েছে বলতো? টিভির খবরও দেখিসনি? উফ, একজন ব্লগার হত্যার ঘটনায় চারদিকে ধরপাকড় চলছে। তাই নাকি? হ্যাঁ, মাদ্রাসার ছাত্র, দাড়ি টুপিওয়ালা ছেলেরাই পুলিশের সন্দেহের তালিকায়। মানব ছেলেটাও এই ঝামেলায় পড়েছে কিনা কে জানে। নাবিলা বলল, কিন্তু লোকগুলো সত্যি পুলিশের লোক কিনা আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ কেন? তাদের মধ্যে শুধু একজনের গায়ে পুলিশের পোশাক ছিল, বাকিরা 3 জন সাধারণ পোশাকধারী। পুলিশের লোকই হবে, সিভিল ড্রেসে টহল দিচ্ছিল হয়তো। কিন্তু গাড়িটা, সেটাও কোনো পুলিশের গাড়ি ছিল না। তাহলে সেটা ছিল একটা কালো মাইক্রোবাস। নিতু হেসে বলল, তুই অযথাই টেনশন করছিস। একজন অচেনা মানুষের জন্য এত টেনশন করার কি আছে? সে তো প্রকৃত দোষীও হতে পারে, তাই না? আজকাল মানুষের উপরটা দেখে ভেতরটা চেনা যায় না, বুঝলি? নাবিলার মন আরো খারাপ হয়ে গেল নিতুর এই কথায়। এই ছেলে কোনো দোষ করতে পারে এমনটা মনে হয় না। সারাদিন মন খারাপের মধ্যে দিয়েই কাটলো তার। দুপুরে খেতে বসে খেতেও পারলো না তেমন কিছু। সন্ধ্যায় হোস্টেলের টিভি রুমে সবাই হুমড়ে খেয়ে পড়ল। নিতু বলল,
টিভি রুমে চল, হাসির একটা নাটক আছে আজ, নাটক দেখলে মন ভালো হয়ে যাবে। নাবিলা বলল, না রে, আমি যাব না, তুই যা। কেন, গেলে কি হয়? আমার একটু ভালো লাগছে না। কিন্তু তুই এভাবে থাকলে তো হচ্ছে না, তোর মন খারাপ দেখলে তো আমারও ভালো লাগছে না, চল। তাছাড়া টিভির রুমে খবরে মারুফের কোনো সংবাদও তো দেখানো হতে পারে। এই কথায় নাবিলার চৈতন্য হলো, আসলেই তো খবরটা অন্তত দেখা দরকার। মারুফের কি হলো, কোথায় নিল, যদি এরকম কোনো খবর পাওয়া যায় মন্দ হবে না। নাবিলা বিছানা ছেড়ে উঠে নিতুর সঙ্গে টিভির রুমের দিকে গেল। রাত 12টার খবর পর্যন্ত অপেক্ষা করেও তেমন কিছু জানা গেল না। নাবিলার প্রচণ্ড আফসোস হলো, মারুফের সঙ্গে এতটা সময় থাকার পরও তার ঠিকানা জানা হলো না। কোন মাদ্রাসায় পড়ে এটা জানা থাকলেও কাজে দিত, খোঁজ নিয়ে বোঝা যেত কোন দোষে পুলিশ তাকে ধরে নিয়ে গেল। হঠাৎই তার মনে পড়ল মারুফের ব্যাগটার কথা। মারুফকে ধরে নিয়ে যাবার পর থেকে ব্যাগটা তো নাবিলার কাছেই আছে, সেটি খুঁজে দেখলেই তো হয়। ব্যাগ খুলতেই নোটবুকটা চোখে পড়ল। মারুফ যেটাকে পরম যত্নে আগলে রেখেছিল, চুমু খেয়েছিল শ্রদ্ধার সঙ্গে। নাবিলার তখনই জানতে ইচ্ছে করছিল কি আছে এই নোটবুকটাতে, কি অদ্ভুত বিষয়, সেটা এখন না চাইতেও তার হাতে। নাবিলা নোটবুকটা খুলল, চমৎকার হাতের লেখা মারুফের। মলাট উল্টাতেই যে লেখাটা প্রথমেই চোখে পড়ল সেটা হচ্ছে, আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে তিনি তোমাকে অবশ্যই তার চেয়ে উত্তম কিছু দান করবেন। নাবিলা লেখাটা বার কয়েক পড়ল, কথাটার গভীরতা চিন্তা করলো কিছুক্ষণ, এরপর ঠিকানা খুঁজতে লাগলো। পুরো নোটবুক খুঁজেও ঠিকানা জাতীয় কোনো কিছুই পাওয়া গেল না। রাতে বিছানায় যেতে যেতে নিতু বলল, ছেলেটার কোনো ঠিকানা পেয়েছিস? একটা কথা বলবো, বল। রাগ করবি না তো? না, রাগ করব না। আমার মনে হয় ছেলেটার প্রকৃতই দোষী। দোষী না হলে পুলিশ তাকে কেন ধরবে? মাদ্রাসার ছাত্র বলে কি কোনো দোষ করতে পারে না? তা হয়তো পারে, কিন্তু এই ছেলেটা ভিন্ন প্রকৃতির, চরিত্র ভালো, তাকে দেখে মনেই হয় না সে কোনো অন্যায় কাজ করতে পারে। নিতু হেসে বলল, কি ব্যাপার, প্রথম দেখাতে ছেলেটার এত প্রশংসা? ভাব হয়ে গেছে নাকি এর মধ্যে? উফ, ভাবটার বিষয় না, যতটুকুই দেখেছি ততটুকুই বলা। ভাব হবে কি? সে তো আমার দিকে ভালো করে তাকাইনি, সারাক্ষণ একটা নোটবুক নিয়ে মজেছিল, অন্যদিকে তাকাবার তার সময় ছিল কোথায়? বুঝলাম, তবে একটা কথা আমি হলপ করে বলতে পারি। কি কথা? তোর দিকে তাকালে নিশ্চিত সেও ভাবে মজে যেত। এই কথায় নাবিলার ঠোঁটে হালকা হাসির রেখা দেখা গেল, হাসিটুকু মুছেও গেল নিমিষেই। আমি মরে যাচ্ছি টেনশনে আর তুই করছিস মজা না? নিতু বলল, থাক, ভাবটার বিষয় বাদ দে। তোকে একটা ধাঁধা বলি, ধাঁধাটাটা নিয়ে মাথা ঘামালে টেনশন কমে যায়, মন থাকে ফ্রেশ এবং ফুরফুরে। বলবো? নাবিলা কিছু বলল না। ধাঁধা নিয়ে ভাবার মতো মুডে সে আছে কিনা এমনটাও বোঝা গেল না। নিতু ধাঁধা বলা শুরু করলো। একটা লোক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গোয়েন্দারা তদন্তের জন্য স্পটে ছুটে গেল। লাশটা তখন ঝুলন্ত অবস্থায় আছে, কিন্তু আশেপাশে এমন কিছু পাওয়া গেল না যেটাতে দাঁড়িয়ে লোকটা রশিতে ঝুলেছে। জায়গাটা পুলিশেরা ঘিরে রেখেছিল, কোনো আলামত কেউ যে সরিয়ে নেবে তারও কোনো সুযোগ ছিল না। প্রশ্ন হলো, লোকটা তাহলে ঝুলল কিসের উপর দাঁড়িয়ে? নাবিলা বলল, মজা করিস না তো, ভালো লাগছে না। নিতু বলল, মজা কি সাদে করছি? তোর মেঘলা মনটাকে সাদা ফকফকা করার জন্যই তো এমনটা করছি। তোর মন দেখি ফকফকা হচ্ছেই না। আয়, মেঘলা মন নিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে, সকালে ঘুম থেকে উঠি তোর ভর্তির ব্যাপারে কলেজে ছুটতে হবে। বসে আছিস কেন? আয় না। নাবিলার ঘুমোতে ইচ্ছে করছিল না, তবু উঠল। উঠে কি রুমের বাতিটা নিভিয়ে দিল একরাশ অনিচ্ছায়। মারুফ ভাবতেই পারেনি ওরা পুলিশের লোক নয়, পুলিশের পোশাক পরা অন্য কেউ। জ্ঞান হারানোর আগ পর্যন্ত কি কি ঘটেছিল মনে করার চেষ্টা করলো মারুফ। প্রথমে বাস থেকে নামিয়ে তাকে একটা কালো মাইক্রোবাসে তোলা হলো, এরপর সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ফেললো। মারুফ বার কয়েক বাধা দিলে বলল, সে কি, আমার চোখ বাঁধছেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমরা অন্যায় কি? কিছুই তো বলছেন না। মারুফের কোনো প্রশ্নেরই জবাব দিচ্ছিল না কেউ। একজন শুধু ড্রাইভারকে ডানে যাও বামে যাও বলে নির্দেশ দিয়ে যাচ্ছিল। গাড়িটি কোথায় যাচ্ছে বোঝার কোনো উপায় ছিল না মারুফের পক্ষে। শুধু এইটুকু বোঝা গিয়েছিল যে তাকে গুম করে অজ্ঞাত কোনো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ওরা যে পুলিশ নয় এবং মারুফকে যে গুম করা হচ্ছে তখনই বোঝা গেল। প্রায় আধা ঘন্টা চলার পর দিক নির্দেশনা দেওয়া লোকটা যখন বলল, এবার ডানে যাও,
ডানে যাওয়া যাবে না স্যার, ঝামেলা আছে। কেন, কি ঝামেলা? এ পথে পুলিশ থাকতে পারে। তাহলে সোজা যাও। এরপর রেল লাইন পার হয়ে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে ডানে ঢুকে যাবে। আচ্ছা স্যার, সাবধানে যাও। ওসি কামরুলের লোকজন এই ছেলেটাকে খ্যাপা কুকুরের মতো খুঁজছে। এই ছেলেটার জন্য তার এতদিনের চাকরিটা হারাতে হচ্ছে। সুতরাং বুঝতেই পারছো তাকে তার কত দরকার। ওদের মধ্যে থেকে একজন প্রচণ্ড শব্দ করে হেসে উঠে বলল, জি স্যার, রেহান হত্যার মূল আসামিকে আমরা গুম করেছি। কামরুলের উপর প্রতিশোধটা এবার তাহলে কঠিন করে নেওয়া হচ্ছে। হা হা হা। অত হেসো না, ওসি কামরুল জিনিসটা এত সোজা না। সেও আমাদের ছেড়ে কথা বলবে না। অতএব সাবধান। মারুফ ওদের কথায় অবাক হলো, উত্তেজিত গলায় বলল, আপনারা এসব কি বলছেন? হত্যা, গুম, পুলিশ, এসব কথার মানে কি? আমি তো কোনো খুন করিনি। রেহানকে আপনারাই বা কারা? স্যার বলে যাকে এরা সম্বোধন করছিল তিনি শান্ত অথচ কঠিন গলায় বললেন, সব আসামিরাই প্রথমে বলে আমি খুন করিনি, পরে সবাই স্বীকার করে নাই। আপনিও করবেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি আমি কোনো খুন করিনি। বুঝতে না পারাটাই স্বাভাবিক। খুনটা করেছেন 1 মাস আগে। এতদিনে ভুলে যাওয়ারই কথা। সমস্যা নেই। পুলিশের কাছে যে সিসিটিভি ফুটেজ আছে সেইটাতে আপনারে মনে করাই দেবে। তবে সেইটা অনেক পরের কথা। আগে তো আমাদের উদ্দেশ্য পূরণ হোক। মারুফ আরও কিছু বলতে যেতেই কিছু একটা তীব্র গন্ধ পেল। এরপরের ঘটনা আর কিছু মনে নেই। কত সময় বা কতদিন কেটেছে তাও বলতে পারে না মারুফ। জ্ঞান ফিরতেই নিজেকে সে আবিষ্কার করলো একটা ঘরের ভেতর। মারুফকে যে ঘরটাতে রাখা হয়েছে সেটা একটা আলো ঝলমলে ঘর। ঘরটা যথেষ্ট বড়। পুরো ঘরটাতে একটা মাত্র চেয়ার, যেটাতে মারুফকে বেঁধে রাখা হয়েছে। আর কোনো ফার্নিচার নেই। মারুফ চারপাশে তাকিয়ে ঘড়ি খোঁজার চেষ্টা করলো। সময় দেখা দরকার। ঘরে কোনো ঘড়ি নেই। দরজার জানালাও বন্ধ। আলো ঝলমলে হওয়ায় ঝামেলা হয়েছে। সময় বোঝা যাচ্ছে না। অন্ধকার হলে জানালার ফাঁকগুলোর দিকে আলো আসতো। সে আলোতে বোঝা যেত এখন কটা বাজে। চেয়ার টেনে টেনে জানালার কাছে যাওয়ার চেষ্টা করলো মারুফ। পারল না। শরীর দুর্বল লাগছে। কখন থেকে এই ঘরে আছে কে জানে। ঘরের বাইরে কোনো লোকজন আছে কিনা তাও বোঝা যাচ্ছে না। কারো পায়ের শব্দ শুনে মারুফ কান খাড়া করলো। লোকটাকে ডাকার চেষ্টা করলো। গলা দিয়ে কথা বেরোচ্ছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। একটু পানি খাওয়ার দরকার। মারুফ সর্বশক্তি দিয়ে লোকটাকে ডাকার চেষ্টা করতেই খুট করে দরজাটা খুলে গেল। যুবক বয়সে একটা লোক ঘরে ঢুকলো। তার হাতে টিফিন ক্যারিয়ার। লোকটা ঘরে ঢুকেই সোজা মারুফের সামনে চলে এলো। মারুফ সহজ করে বলল, ভাইয়া 1 গ্লাস পানি হবে? লোকটার হাতে কোনো পানির বোতল ছিল না। সে কোনো কথা না বলে আবার বের হয়ে গেল। দরজাটা বাইরে থেকে লাগিয়ে যেতে ভুলল না। 5 মিনিট পর ফিরে এলো আধা বোতল পানি নিয়ে। মারুফ মনে মনে খুশি। যাক, লোকটা মন্দ না। বন্দি করে রাখলেও খাবার এবং পানির কষ্ট দিতে চাচ্ছে না। কিন্তু লোকটা এরপর যে কাণ্ড করলো, মারুফ অবাক না হয়ে পারল না। মারুফকে খাবার না দিয়ে নিজে মেঝেতে খেতে বসে গেল। মারুফ বলল, প্লিজ একটু পানি দিন। অনুমতি নেই। পিপাসে পেয়েছে খুব। বললাম তো পানি হবে না। কি মুশকিল। ঠিক আছে, পানি লাগবে না। শুধু বলুন এটা কোন জায়গা। সেটাও বলা যাবে না। আমাকে এখানে আটকে রাখার মানে কি বলবেন? লোকটা ভাতের লোকমা মুখে দিয়ে ফোলা গালে জবাব দিল, কোনো কথা হবে না। চুপচাপ বসে থাকেন। আচ্ছা, কথা বলবো না, কিন্তু আমাকে ছেড়ে দিন। মাদ্রাসায় যেতে হবে। ক্লাস আছে। আমার পড়ার ক্ষতি হচ্ছে। লোকটা বেশ সময় লাগিয়ে খাওয়া শেষ করলো। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে গম্ভীর গলায় বলল, কোথাও যাওয়া হবে না আপনার। একদম কথা হবে না। সন্ধ্যায় স্যার আসবে, তারপর সিদ্ধান্ত। লোকটা চলে যেতে উদ্যত হতে মারুফ বলল, এখন সময় কত? আমার বাঁধন খুলুন, নামাজ পড়তে হবে। লোকটা এবার আর কিছুই বলল না। বাঁধনও খুলে দিল না। বোতলে কিছুটা পানি অবশিষ্ট ছিল, সেটা রেখে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে চলে গেল। সব খারাপের মধ্যেই একটা না একটা ভালো দিক আছে। লোকটা যে ভালো কাজটা করে গেল সেটা হচ্ছে অবশিষ্ট পানিটা সে সঙ্গে করে নিয়ে যায়নি, রেখে গিয়েছে। তবে খানিকটা দূরে মারুফের পক্ষে হাতের বাঁধন সহ চেয়ারটাকে টেনে টেনে সেখান পর্যন্ত যাওয়া কষ্টকর হলেও অসম্ভব নয়। লোকটা ইচ্ছে করেই হয়তো এই কাজটা করেছে। পানিটা নিজ হাতে দেয়নি তো কি হয়েছে, রেখে তো গিয়েছে। মারুফ সবসময় সবকিছুকে ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করে। এখনো করলো। মনে মনে ভাবলো, না,
লোকটা একেবারে নির্দয় না। মারুফের ভাবনা ভুল নয়। লোকটা প্রায় 10 মিনিট পর ফিরে এলো। মারুফ মনে মনে তখন ইস্তেগফার পড়ছিল। বিপদে পড়ে ইস্তেগফার পড়লে কোনো না কোনোভাবে রাস্তা খুলে যায়। লোকটা ঘরে ঢুকেই মারুফের বাঁধন খুলে দিল, বলল, নামাজ পড়ে নিন, সময় মাত্র 10 মিনিট। 10 মিনিটের কথা বললেও নামাজ শেষ করতে মারুফের প্রায় আধা ঘন্টা লেগে গেল। কাজা নামাজও ছিল। লোকটা তাড়া দিল না, নামাজ শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে রইল। নামাজ শেষে মারুফ বলল, আপনার স্যার কখন আসবে? সন্ধ্যায়। সন্ধ্যা পর্যন্ত আমি এখানে থাকতে পারবো না, আমার ক্লাস আছে। আপনি এখনই ফোন করে বলে দিন আমাকে ছেড়ে দিতে। লোকটা ভুরু কুচকালো, অবাক গলে বলল, এমনভাবে বলছেন যেন আপনার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। আমার ইচ্ছেতে হবে না জানি, তাই তো অনুরোধ করছি, ছেড়ে দিন প্লিজ। কোনো অনুরোধই কাজ হবে না, আপনাকে এখানেই থাকতে হবে। কতদিন থাকতে হবে? যতদিন আমাদের উদ্দেশ্য পূরণ না হয়। আপনাদের উদ্দেশ্যটা আসলে কি আমাকে বলা যাবে? না, বলা যাবে না। আপনি অনেক বেশি কথা বলেন। আপনি কি জানেন পুলিশ আপনাকে খুঁজছে? এখান থেকে বের হলেই জেলে যেতে হবে। খুনের আসামি আপনি, কিন্তু আমি তো কোনো খুন করিনি। সেটা আপনি বললেই তো হচ্ছে না। পুলিশের হাতে প্রমাণ আছে, আপনাকে হন্য হয়ে খুঁজছে তারা। কি প্রমাণ আছে? সিসিটিভি ফুটেজ। খুন করে আপনি খুনের অস্ত্র হাতে বের হয়ে যাচ্ছেন, এর চেয়ে জোরালো প্রমাণ আর কি হতে পারে? মারুফ বলল, সম্পূর্ণ ভুল, আমি এমন কিছুই করিনি। করেছেন? ভিডিও ফুটেজে কোনো ভুল নেই, পুলিশের হাতে পড়লেই সব স্বীকার করে নেবেন। মারুফ বলল, তা না হয় বুঝলাম, কিন্তু আমাকে আটকে রেখে আপনাদের লাভ কি? আমি দোষী হলে সেটা পুলিশ দেখবে, আইন দেখবে। লোকটা হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল, বলল, এইটাই তো মজা। রেহান হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ওসি কামরুলকে। এই লোক আমাদের অনেক ক্ষতি করেছে, কিন্তু আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমাকে কেন আটকে রেখেছেন? আপনাকে আটকে রেখেই তো আমরা ওসির ওপর প্রতিশোধ নেব। মানে বুঝলাম না। আমাকে আটকে রেখে প্রতিশোধ নেবেন মানে? মানে একদমই সোজা। পুলিশের কাছে খবর ছিল আপনি বাসে করে ঢাকায় আসছেন। যেভাবেই হোক এই খবর আমাদের কাছে পাচার হয়ে গেছে। এরপরেই আমরা ওসি কামরুলের ওপর টেক্কা দিয়েছি। তার লোকেরা স্পটে পৌঁছার আগেই আমরা আপনাকে গুম করে ফেলেছি। মজাটা তো এখানেই। দায়িত্ব অবহেলার কারণে ওসিকে সাসপেন্ড করা হবে। ওসি কামরুলকে সাসপেন্ড কিংবা ট্রান্সফার করে দিলেই আমাদের উদ্দেশ্য সফল। এইটুকু বলেই লোকটা জিব্বায় কামড় দিয়ে ফেলল, বলল, ওহ গড, বিরাট ভুল হয়ে গেল। এত কথা আপনাকে বলা ঠিক হলো না। আমি চললাম, খাবারটা ঝটপট খেয়ে নিন। আমাদের জন্যই যেহেতু আপনাকে বেঁচে থাকতে হচ্ছে, অতএব খাবারের কষ্ট দিয়ে লাভ নেই। স্যারের নির্দেশ। মারুফ এই প্রথম লক্ষ্য করলো লোকটা ঢোকার সময় ছোট্ট একটা লাঞ্চ বক্সে করে খাবারও নিয়ে এসেছিল, যেটা এতক্ষণ চোখে পড়েনি। মারুফ হাত বাড়িয়ে খাবারটা নিল। অল্প খাবার, প্রচণ্ড ক্ষুধায় এ খাবার একেবারে নগণ্য, কিন্তু কিছু করার নেই। এই সময়ে এইটুকুই অনেক। লোকটা বের হয়ে যেতেই মারুফ হাত ধুয়ে খেতে বসে পড়ল। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো।